অর্থাৎ সেদিনই কিন্তু রাজ্য সরকার ওখানে গিয়ে বলে এসেছিলেন তাদের এই বকেয়া ডিএ দেওয়ার জন্য টাকা আছে। টাকা না থাকলে তারা কি সুপ্রিম কোর্টে জমা রাখতেন? নন্দিনী চক্রবর্তী এবং প্রভাত কুমার মিশ্র তাদেরকে বাই নেম আমরা কন্টেম্প্ট নোটিশ সার্ভ করেছি। কন্টেম্প্ট নোটিশ বাই নেম করতে হয় এবং তারা যদি আমরা পরিষ্কার বলেছি যে এই হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, আপনারা যদি না মানেন তাহলে আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ নিতে হবে। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। কেন্দ্র সরকার, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য। উত্তরাখণ্ড হাইকোর্টের দুজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং সিএজি সর্বোচ্চ স্তরের অফিসার কেন এই কমিটিটা গড়ে দিয়েছেন? কারণ মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বিশ্বাস করেন। মাননীয় যদি রায়টা পড়ে দেখতেন, বা ইংরেজিতে রায় তো, যদি মানে বুঝতে পারতেন তাহলে উনি দেখতেন সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে বলেছে যে এই কমিটি ইন কনসালটেশন উইথ স্টেট অথরিটি। স্যার, একেবারে সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি। রায়ের পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ বা সদ ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা আবারও আইনি নোটিশ দিয়ে এসছেন একেবারে নবান্নে গিয়ে। কি ছিল মূলত সেই নোটিশে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি সুপ্রিম কোর্টের রায়ের 121 নম্বর পাতাটা দেখেন, সেখানে সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে 2025 সালের 16ই মে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন যে রোপা 2009-এর যে বকেয়া ডিএ তার 25% দিয়ে দিতে হবে ওই 16ই মের 6 সপ্তাহের মধ্যে। রাজ্য সরকার সেই রায়টা মানেননি এবং আমরা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলাম। তা আমাদের একটা ক্ষোভ ছিল যে মহামান্য সুপ্রিম কোর্ট এই কন্টেম্প্ট মামলাটা শুনলেন না, সেটা এখনও পেন্ডিং দেখাচ্ছে। কিন্তু গত 5ই ফেব্রুয়ারি অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পিকে মিশ্র যে রায়টা দিয়েছেন, ঐতিহাসিক রায়, সেই রায়ের 121 নম্বর পাতায় একদম স্পষ্টভাবে বলা আছে ওই যে ইন্টারিম অর্ডার হয়েছিল 16 তারিখে, সেই ইন্টারিম অর্ডারে যে 25% ডিএ দিতে বলা হয়েছিল সেইটা অবিলম্বে ইমিডিয়েটলি রাজ্য সরকারকে দিতে হবে। তাই এটা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ওই যে আদালত অবমাননার মামলা আমরা করেছিলাম তার প্রতিফলনটা এই মূল মামলার রায়ে, চূড়ান্ত রায়ে কিন্তু মাননীয় বিচারপতিরা দেখিয়ে দিয়েছেন। এবার দেখুন, যখন 2025 সালের 16ই মে যখন এই রায় হয়, তখন তা রাজ্য সরকারের দুটো অবস্থান ছিল। প্রথমে তারা বলেছিলেন 50% দিতে বলেছিলেন রাজ্য সরকারকে। তা রাজ্য সরকারের আইনজীবীরা বলেছিলেন রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে। তাতে দয়াপরবশ হয়ে মাননীয় বিচারপতিরা বলেছিলেন 25% দিতে, এবং তাতে কিন্তু রাজ্যের আইনজীবীরা রাজি হয়েছিলেন। এবং আর একটা জিনিস বলেছিলেন যে এই 25% কর্মচারীদের বা পেনশনারদের হাতে না দিয়ে তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাইছেন, কারণ মামলার অন্তিম রায়ে যদি রাজ্য সরকার যেতেন তাহলে এর থেকে কর্মচারীদের বা পেনশনারদের থেকে টাকা ফেরত নিতে সমস্যা হবে। এটা কর্মচারীদের প্রতি চূড়ান্ত, বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি চূড়ান্ত একটা অসম্মান। তা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন আপনারা আপনাদের কর্মচারীদের বিশ্বাস করেন না। অর্থাৎ সেদিনই কিন্তু রাজ্য সরকার ওখানে গিয়ে বলে এসেছিলেন তাদের এই বকেয়া ডিএ দেওয়ার জন্য টাকা আছে। টাকা না থাকলে তারা কি সুপ্রিম কোর্টে জমা রাখতেন? তা যাই হোক, তা ইমিডিয়েটলি দিতে বলেছেন, মানে অবিলম্বে দিতে বলেছেন। এবং 16ই মের পরে, আজকে তারা 6 মাস সময় চেয়েছিলেন, 16ই মের পরে 5ই ফেব্রুয়ারি রায় হয়েছে, 6 মাসের অনেক বেশি হয়ে গেছে। কাজে এরপর আর রাজ্য সরকারের কিছু বলার থাকতে পারে না। তা 5ই মে রায় হয়েছে, কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত কোনো রকম কমিউনিকেশন আমাদের সঙ্গে করেননি, বা কোনো অর্ডার জারি করেননি, বা ট্রেজারিগুলোকে বা পিএওগুলোকে কোনো নির্দেশ পাঠাননি যে আপনারা বিল তৈরি করুন এই 25% ডিএ দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে রাজ্য সরকার এই রায়টা নিয়ে আবার টালাবাহানা করছে। সেই জন্য আমরা গতকালকে অনারেবল চিফ সেক্রেটারি এবং অনারেবল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট নন্দিনী চক্রবর্তী এবং প্রভাত কুমার মিশ্র তাদেরকে বাই নেম আমরা কন্টেম্প্ট নোটিশ সার্ভ করেছি। কন্টেম্প্ট নোটিশ বাই নেম করতে হয় এবং তারা যদি, আমরা পরিষ্কার বলেছি যে এই হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, আপনারা যদি না মানেন
তাহলে আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ নিতে হবে। তা স্বাভাবিকভাবে তারা এরপর যদি ইয়ে রিভিউ পিটিশন যদি করেন, সেখানে কিন্তু আমরা আইনিভাবে অনেকটা এগিয়ে রইলাম, কারণ আমরা কিন্তু আগে কন্টেম্প নোটিশটা সার্ভ করে দিয়েছি। এবার মাননীয় রিভিউ পিটিশন করুন, কিউরিটি পিটিশন করুন, ইন্টারন্যাশনাল কোর্টে যান, আমাদের কোনো আপত্তি নেই। সুপ্রিম কোর্টের এই রায় মুখ্যমন্ত্রীকে মানতে হবে। কিন্তু স্যার একেবারে সুপ্রিম কোর্টের রায় মুখ্যমন্ত্রীকে মানতে হবে, আপনারা বারংবার বলছেন। সেই জায়গায় এবিপি আনন্দের চিফ এডিটর সুমন দে, তাকে দেওয়া একেবারে একান্ত সাক্ষাৎকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি ডিএ নিয়ে স্পষ্টত বলেছেন যে যে কমিটি সুপ্রিম কোর্ট গড়ে দিয়েছে সেই কমিটিতে বিচারপতি আছেন, একজন সিএজি আছেন, কিন্তু রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি নেই। আবারও কমিটি গঠন করবেন তারা, আইনি প্রক্রিয়া চলছে। আসলে সমস্যা হচ্ছে, উনি তো বলেন যে উনি আইনজীবী, উনি বারের সদস্য, আবার উনি সুপ্রিম কোর্টে গাউন পরে সওয়াল করতে চলে যান। এতে যে সারা দেশের সামনে বাঙালিদের একটা চূড়ান্ত অসম্মান হয়, এই বোধটাও ওনার নেই। তো উনি এর আগে বললেন ম্যাটারটা সাবজুডিস, আমি সাবজুডিসে কিছু বলি না। তা আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। কেন্দ্র সরকার, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য। একমাত্র কেন্দ্রীয় সরকার যদি মনে করেন যে তাদের যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারা যদি মনে করেন এই রায়টা আমরা মানব না, নির্দেশ কিন্তু তাদের কার্যকর করতে হয়, রায় কার্যকর করতে হয়। তারপরে তারা সংসদে বিল এনে সেই রায়টার বিপরীত কোনো আইন আনতে পারেন, সে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিলে রাজ্য সরকারের পক্ষে সেটা মানা ছাড়া বা কেন্দ্র সরকারের অন্য কোনো অপশান নেই। আমি আপনাদের দুটো উদাহরণ দিই। এর আগে মহামান্য কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছে, অনারেবল জাস্টিস নিশিতা মাত্রে এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ মুখ্যমন্ত্রী মানে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন 10 দিনের মধ্যে 15% অতিরিক্ত ডিএ ঘোষণা করতে, এবং রাজ্য সরকার 1/1/2018 থেকে কার্যকর 15% ডিএ অতিরিক্ত ডিএ ঘোষণা করেছিলেন। তারপরে পরবর্তী বেঞ্চ অর্থাৎ অনারেবল জাস্টিস শেখর ববি সরাফ এবং অনারেবল জাস্টিস দেবাশিস করগুপ্ত, তাদের বেঞ্চ নির্দেশ দেন এবং সেই নির্দেশ মেনে 1/1/2019 থেকে কার্যকর 25% ডিএ রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দুটো ডিভিশন বেঞ্চের দুটো থাপ্পড়ে 15% এবং 25%, মোট 40% অতিরিক্ত ডিএ আমাদের দিতে বাধ্য হয়েছিলেন। আবার দেখুন, এসএসসি মামলায় 12টা 15-র সময় সুপ্রিম কোর্টে রায় হয়েছে। রায় ভালো না খারাপ এসব বিতর্কে আমি যাচ্ছি না। রায় হয়েছে 12টা 15, বেলা 3টের সময় সরকার নির্দেশ জারি করে দিয়েছে যে সুপ্রিম কোর্ট ওই 26,000-25,252 জনের 552 জনের প্যানেল বাতিল হয়ে গেছে, ওর বদলে নতুন নিয়োগ করতে হবে, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়ে দিয়েছে। অর্থাৎ 12টা 15 আদেশ, 3টের সময় সেই আদেশ রূপায়ণ করেছেন এবং মাঠে ময়দানে উনি তখন বলে বেড়াচ্ছেন রায় আমি মানি না, ABCDEFGHLM আরও সব কী সব যেন তার বিভিন্ন রকম প্রকল্প আছে। কাজেই মুখ্যমন্ত্রীর এইসব কথার কোনো মূল্য নেই, আমরা এসব কথার মূল্য দিই না। আর দিতে বলছে না তো, গুরুত্ব দিতে হবে না। এই যে মাননীয় সুমনবাবুকে এই ইন্টারভিউ দিয়েছেন, আমি জানি না, সেই ইন্টারভিউ আমি দেখিনি, তা সেখানে সুমনবাবু জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না, সুপ্রিম কোর্ট কেন এই 4 জনের কমিটি করে দিয়েছে, এবং সেটা সর্বোচ্চ পর্যায়ের কমিটি। সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড হাইকোর্টের 2 জন প্রাক্তন প্রধান বিচারপতি এবং সিএজি সর্বোচ্চ স্তরের অফিসার কেন এই কমিটিটা গড়ে দিয়েছেন? কারণ মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বিশ্বাস করেননি, তাদের উপর আস্থা রাখেননি, ভরসা রাখেননি। তারা মনে করেছিলেন যে এই রাজ্য সরকার রায় দিলে, যে সাধারণত রায় হয় কীরকম, যে একটা রায় হলো আপনি এই রায়টা কার্যকর করুন, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। এক্ষেত্রে রায়টা কার্যকর করার জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন যে অবিলম্বে 25% দিতে হবে, বাকি 75%-এর কোন কিস্তিতে দেয়া হবে, সেটা কত অ্যামাউন্ট হবে সেটা ঠিক করবে সুপ্রিম কোর্টের এই কমিটি, এবং তারা প্রথম কিস্তিটা 31শে মার্চের মধ্যে দিতে হবে, সময়সীমা বেঁধে দিয়েছেন। এই কমিটিটা কেন করে দিয়েছেন সুপ্রিম কোর্ট?
করে দিয়েছেন এই কারণে সুপ্রিম কোর্টের এই আশঙ্কা ছিল এই রায় মানার ক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন গড়িমসি করবে, বিভিন্ন আইনি ফাঁকফোকর খুঁজবে, এই জন্যই করে দিয়েছে। আর মাননীয়া যদি রায়টা পড়ে দেখতেন, বা ইংরেজিতে রায় তো, যদি মানে বুঝতে পারতেন, তাহলে উনি দেখতেন সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে বলেছে যে এই কমিটি ইন কনসালটেশন উইথ স্টেট অথরিটিস, তাদের সঙ্গে আলোচনা করে 6 তারিখে ওই টোটাল অ্যামাউন্ট কত বকেয়া এবং বাকি 75%-এর কতগুলো কিস্তি হবে সেটা 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি, তার পরেরগুলো কত, এগুলো ঠিক করবে কিন্তু ইন কনসালটেশন উইথ স্টেট অথরিটিস। কাজেই মাননীয়া যদি ইংরেজিটা বুঝতেন বা এগুলো যদি দেখতেন, তাহলে তিনি বুঝতে পারতেন যে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো জায়গা ফাঁকা রাখেনি, অর্থাৎ রাজ্য সরকার যে অভিযোগ করবেন সেই অভিযোগ করার জায়গাগুলো রাখেননি।